উত্তম মডন ভাই আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে উত্তম মডন ভাই? শুনছি তো। ভাইয়া হ্যালো, আজকে যে আমাদের বাসার হোম টাস্কটা ছিল ওইটার কোনো ইউনিক আইডিয়া যদি থাকে, নিউ কোনো আইডিয়া থাকলে আপনি সেটি বিষয়ে আপনি এই জায়গায় বলতে পারেন, প্রকাশ করতে পারেন। গতদিনে যে হোমওয়ার্কটা ছিল সেটা? জি জি জি। ভাই আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের এই যে ইংলিশ স্পিকিং আছে না, ইংলিশ স্পিকিং একটা অ্যাপস আছে, ঠিক আছে? ওইটা হলো আহ, কথা বলা যায় ইংলিশে। ইংলিশ স্পিকিং একটা অ্যাপস আছে মোবাইলে, ওই অ্যাপসটা ইনস্টল দিয়ে কথা বলা যায়। ওকে ঠিক আছে। অভিজিৎ ভাই, হ্যালো, হ্যাঁ ভাই, বলেন। কিভাবে কথা বলা যায়, কি বলেন দিন। কেন? হ্যাঁ অভিজিৎ ভাই, আপনি প্রকাশ করেন আইডিয়াটা, আপনি আচ্ছা আছেন। ঠিক আছে। আহ, সুন্দরভাবে কথা বলার জন্য আমাদের অবশ্যই সুস্পষ্ট মতামত প্রয়োগ করতে হবে। আর আত্মবিশ্বাসী হয়ে, মানে নিজের প্রতি বিশ্বাস ও কনফিডেন্স থাকবে আমরা যখন কথা বলবো। আর আমরা অবশ্যই পরিবেশ পরিস্থিতির দিকে খেয়াল রেখে কথা বলবো। মানে যখন যেমন পরিবেশ থাকবে আমরা কথাগুলো ঠিক সেইভাবে বলবো। তারপর উচ্চারণ শুদ্ধ করব। আর প্রয়োজনে আমরা অঙ্গভঙ্গির ব্যবহার করতে পারি এবং আঞ্চলিক টান আমরা পরিহার করব। আমরা এমন ভাষা বা শব্দগুলো ব্যবহার করব যাতে সহজ ও বোধগম্য হয়। ঠিক আছে, আমরা এমন ইংলিশ ইউজ করব যেটা ক্লিয়ার এবং ফ্লুয়েন্ট হয়, যাতে আমার ক্লায়েন্ট বুঝতে পারে সহজে। আচ্ছা, আর আমি যে কাজটা করব সেটা হলো শ্রোতাকে বুঝবো সে আমাকে কি বলছে, আমি শ্রোতাকে বুঝে তাকে প্রপার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, মানে বুঝে কথা বলবো। আর জটিল বাক্য ও নেতিবাচক কথা পরিহার করব। মানে যেমন কথা দরকার নেই তেমন কথা আমি বলবো না। আর নেতিবাচক বলতে আমি কোনো নেগেটিভ সাইন ওখানে ব্যবহার করব না। আর অবশ্যই আমি গ্যাপ রেখে কথা বলবো ধীরে ধীরে, যাতে আমার কথা বোঝা যায় এবং আহ, সহজে সে বুঝতে পারে। তারপরে সমস্যা সমাধান বলবো, যে কিভাবে ওই টপিকটা সমাধান করা যায়। আমি সমস্যার দিকে ওটা নিব না। তারপরে উম, আর চর্চা করব। আর এর পাশাপাশি বিভিন্ন রকমের অনলাইন কোর্স করতে পারবো, যেটা বান্না ভাই বলছিলেন। ব্লগ হোক, ওয়েবসাইট হোক, বিভিন্ন খবর পত্রিকা দেখে আমি আমার কথা বলার কৌশলটা আরো ইমপ্রুভ করতে পারবো। এইভাবে আমি সুন্দর করে কথা বলতে পারবো। থ্যাংক ইউ, আমার বলা শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সবার আইডিয়া এই জায়গায় নতুন কিছু পেয়েছি আমরা। আর এই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই, দুইজন বলেছে, চামিলাপু বলেছে, পান্নাপু বলেছে। আমরা কিন্তু একটা জিনিস সবাই দেখি, যে আমরা বাংলায় যখন কথা বলি কিংবা বাংলায় যদি কোনো মঞ্চে যে আমরা কথা বলতে চাই, তখন কিন্তু একটা আলাদা ধরনের কনফিডেন্স কাজ করে, যেটা আমাদের ইংরেজি বলতে গেলে কিন্তু পাই না। আর বাংলায় কিন্তু আমরা স্যার যেভাবে বলে যে আমরা যে ঢং করে কথা বলাটা, এটা কিন্তু বাংলায় কিন্তু সবাই আমরা প্রায় 90% বা 95 বলি বা 100% বলি, সবাই কিন্তু বাংলায় কিন্তু আমরা ঢং করে বা কথায় রস দিয়ে, কথা মিষ্টি করে কথা বলতে পারি আমরা বাংলায়। এটা ইংরেজিতে কিন্তু পারি না। আমরা কেন পারি না? কারণ আমরা যতই একটা আহ, কথা আমরা ব্রেন্ডে সাজাই, একটা কথা আপনি বাংলায় সাজালেন সেটা ইংরেজিতে আমরা বলতে চাইবো, কিন্তু বলতে গেলে সমস্যাটা আমাদের কোথায় হয়? আমরা ভোকাবুলারি গুলো জানি না। আমরা একটা সেন্টেন্স সাজালাম, সেন্টেন্সের মধ্যে যে কয়টা ওয়ার্ড আছে সব কয়টা ওয়ার্ডের মানে কিন্তু আমরা জানি না। এটা আমাদের সবচেয়ে প্রবলেম হয়। এর জন্য ভোকাবুলারি প্রচন্ড পরিমাণে টেস্ট করতে হবে, চর্চা করতে হবে। চর্চা করলে আমরা মানে যখন আমাদের এই সবকিছুর মানে আমরা জানতে পারবো, তখন কিন্তু আমরা অটোমেটিক ওই বাংলার মতোই ঢং করে মিষ্টি করে ইংরেজিতে কথা বলতে পারবো। ধন্যবাদ স্যার, আমাদের প্রোগ্রাম এই জায়গায় শেষ হচ্ছে এই এই স্টেপে। রাজীব ভাই আমাকে ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছিলাম আপনার মেবি নেটের প্রবলেম ছিল, আপনি যদি নতুন কোনো আইডিয়া থেকে বলতে পারেন। ও
আচ্ছা, ধন্যবাদ। আশিক খান ভাই। বেসিক্যালি ইংলিশে কথা বলতে গেলে প্রথমত, হ্যাঁ, আমি একমত যে কনফিডেন্সটা দরকার। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে ভোকাবুলারিটা খুব এনরিচ হতে হবে। ভোকাবুলারিটা না জানলে ইংলিশে কথা বলাই মুশকিল হবে, কারণ কোন পরিস্থিতিতে কোন ওয়ার্ডটা ব্যবহার করতে হবে এটা ভোকাবুলারি জানাটা খুব প্রয়োজন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেই টপিকের পরে ইংলিশ হোক বাংলা হোক তাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে। হ্যাঁ, মোটামুটি। আর গ্রামাটিক্যাল বিষয়টা তো আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে। হ্যাঁ, ইংলিশে কথা বলাটার ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুলস সচরাচর ফলো করা হয় না। হ্যাঁ, কিন্তু সেই প্র্যাকটিসটা যদি আমাদের থাকে, ভোকাবুলারিটা যথেষ্ট পরিমাণ থাকে এবং সেই টপিক সম্পর্কে আমাদের যদি জ্ঞান থাকে এবং কনফিডেন্স থাকে, তাহলে যে কোনো পরিস্থিতিতে ইংলিশে কথা বলা কোনো ঘটনা হবে না। হ্যাঁ, আশা করি এই আমার বক্তব্য পরিষ্কার। ধন্যবাদ সকলকে। ওকে আচ্ছা। স্যার, আমাদের শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর করে মতামত রাখছেন। বিষয়টি ছিল যে সুন্দর করে কথা বলার জন্য আমাদের আসলে কি কি করণীয়। অনেক টিপস থাকে, অনেক আমরা দেখলাম অভিজিৎ সাহেব অনেক কিছু টিপস বললেন, শাহানুর বললেন এবং সবাই ইংলিশ বেসড কেউ বললেন। সুন্দর করে কথা বলা, বেসিক্যালি যে ভাষায় আমি মুখ দিয়ে বলি না কেন, সেটা বাংলা বলি বা ইংলিশ বলি, অ্যারাবিক বলি, চাইনিজ বলি, স্প্যানিশ বলি, যাই বলি না কেন, এই মুখ দিয়ে কথা বলার সময় এই সুন্দর করে বলা বিশাল একটি আর্ট। এবং এই আর্টের কারণেই কিন্তু দেখবেন একজন মানুষ বলে যে তার কথা শুনতে খুবই ভালো লাগে, আবার কারো কথা শুনতে খুবই কর্কশ মনে হয়। একই পড়া একই বিষয়ে একজনে পড়লে খুব ভালো লাগে, আবার আরেকজনে পড়লে খুব বিরক্তি ভাব আসে। এর মানে হচ্ছে যে কিছু কিছু বিষয় আমাদের মেনটেন করে চলতে হয়, যা আপনারা বললেন। প্রায় অনেকগুলো পয়েন্ট মেনশন করছেন। তার পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু অবশ্যই মানতে হবে, আমাদের আঞ্চলিকতা সম্পূর্ণ পরিহার করতে হবে। কথার ভিতরে যেন আঞ্চলিক যে একটা টান থাকে, আমরা আঞ্চলিকতা কথার টানটা থেকে যেন বেরিয়ে আসতে পারি পুরোপুরি ভাবে। আর আরেকটি বিষয় এখানে থাকে যে বাংলা ইংলিশ মিক্সড করে কথা বলা। এই মিক্সড করে কথা বলাটাও অ্যাভয়েড করা যায় যখন আমরা অনেক বড় লেভেলে কাজ করব। হয় বাংলা বললে বাংলাই, আর ইংলিশ বললে ইংলিশই। মিক্সড মানে দুটিকে মিক্স করে কথা বলা, এটাও মানে ইন্টারন্যাশনাল লেভেলে, বড় লেভেলে এটাকে পজিটিভ ভাবে নেয় না, মানে ওভারঅল আর কি। আর এছাড়াও যেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ করে কথা বলা। শুদ্ধ উচ্চারণ কথা বলা, যেটা আমরা ইংলিশে যে ওয়ার্ড গুলো আমরা বলি বা বলে থাকি আমাদের দেশে, আমরা আমরা সাধারণত দেখা গেল আমাদের টিচাররা আগে যেভাবে বলে আসছে আমরা ওইভাবে হ্যাবিচুয়াল। বাট এখানে কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশনের প্রতি আমরা তো বেশি লক্ষ্য করি না। বাট ইউরোপ কান্ট্রিতে এটাকে সুন্দর করে সাউন্ড, মানে শুদ্ধ উচ্চারণ যে কথা বলা, এটাও দেখবেন কিন্তু যাদের শুদ্ধ করে উচ্চারণ করে কথা বলে আমাদের বাংলার ভিতরেও শুনতে কত সুন্দর শোনা যায়। কিন্তু আমাদের আজকে বর্তমানে নাটক বলেন, সিনেমাগুলোতেও আঞ্চলিকতাটা এমন মানে ঢুকে যাচ্ছে এবং এগুলো জনপ্রিয় হচ্ছে। এতে করে আমাদের শুদ্ধ উচ্চারণে কিন্তু ব্যাহত হচ্ছে। সো শুদ্ধ উচ্চারণটাকে আমরা যেন অনুসরণ করতে পারি। আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে নিজেকে ইমপ্রুভ করার জন্য যে কোনো একজন ব্যক্তিত্বকে বেছে নেওয়া, বা যাদের ফেস ভ্যালু আছে এমন একজন ব্যক্তিত্বকে সামনে রেখে কথা বলা, বা তার মতো হয়ে কথা বলা, তার মতো হতে চাওয়া, এটা কিন্তু একটা ইনার পাওয়ার হিসাবে কাজ করে। যেমন আপনি বলতে পারেন যে আমি টোটালি শাহরুখ খানকে ফলো করি, আমি স্যার টোটালি বলছি, আপনি কি ক্লাউড রেকর্ডিংটা অন করে রাখবেন? যদি ইন কেস আমাদের অফলাইন রেকর্ডটা মিস হয়, আমরা ক্লাউড রেকর্ডিংটা নিতে পারবো। আমি আসলে রেকর্ড নিয়ে আমি এত ইয়া করি না, কারণ আমি আমি কোনো ক্লাসে রেকর্ডের দায়িত্বে থাকি না। না আর মানে রেকর্ড জাস্ট হচ্ছে
দেখেন লাইনে কতটুকু থাকে আর কি। রেকর্ড আমার মানে ল্যাপটপের সাপোর্ট, আমি রেকর্ড এগুলো প্রথম করছি মার্চের এপ্রিলের দিক দিয়ে রেকর্ড করছি। তো এক একটা ব্যাচে প্রচুর, এরপরে রেকর্ড হতে হতে দেখি অনেক, এরপরে একটা সময় আর এগুলো আমরা অফিস থেকে কোনো চাপ নেই, মিনিস্ট্রি থেকে কোনো চাপ নেই, পরে আর আমরা এটা করিনি। আমরা একসময় লাইভেও যেতাম, বাধ্যতামূলক ছিল লাইভ। তো এত ক্লাস, এরপরে আর ওইগুলো আমরা করিনি। এরপরে থেকে আমি এটাকে বেশি এমফাসাইজ করতেছি না। যারা ক্লাস আছে মনোযোগ দিয়ে, আমাদের থিওরিটিক্যাল বিষয়ে বেশি, খুবই বেশি কথা না, অল্প কথা, মানে মনোযোগ দিয়ে শুনলে হবে। আর যদি রেকর্ড কেউ করতে চান পার্সোনালি ভাবে, ওই যে যেমন নাজমুল সাহেব করতেছেন। তারপরে দেখি আমার আমার এখানে নেটে তত ভালো না, ওয়াইফাই এই অলরেডি একবার ওই চলে গেছে, ল্যাপটপ থেকে আবার আসলো, ওঠানামা করতেছে। আচ্ছা, যে কথা বলছিলাম, তো যে কোনো একজনকে আইডল হিসাবে নেওয়া, যেমন তার মতো হয়ে কথা বলা। যেমন আমরা যদি মনে করি যে না, শাহরুখ খানকে আমি ফলো করবো, সে কিভাবে কথা বলে, তো প্রতিদিন না, আপনি যদি 4 থেকে 5 মাস দেখেন তার প্রত্যেকটি ইন্টারভিউ, সে কিভাবে কথা বলে, কতটুকু হাত নাড়াচাড়া করে, তার ওয়ে অফ টকিং, দেখবেন তার একটা প্রভাব পড়ে। অথবা যদি আপনি বা আমি মনে করি যে না, আমি বারাক ওবামাকে ফলো করবো, সে কিভাবে কথা বলে, বা আমি জ্যাক মাকে ফলো করবো, সে কিভাবে কথা বলে, বা আমি স্টিভ জবস কে ফলো করবো, তারা কিভাবে কথা বলে, হিলারি ক্লিনটনকে ফলো করবো, সে কিভাবে কথা বলে, আমাদের বাংলাদেশে যদি এরকম খুব ভালো প্রেজেন্টার থাকে, সে কিভাবে কথাগুলো বলে, যেটা শুনে আমার তৃপ্তি মনে হয়। যে প্রেজেন্টারকে, যাকে ভালো লাগে, একজন আইডল হিসেবে এভাবে নিয়ে তাকে ফলো করতে পারেন। যেমন পার্সোনালি ভাবে, আমি যেমন পার্সোনালি ভাবে মেহেদী হাসান নামে এক আছেন সাংবাদিক, আল জাজিরা চ্যানেলে, আমার তাকে খুব ভালো লাগে। তার কথা বলার ওয়ে অফ টকিং এবং নলেজ, কথার ভিতরে ইনফরমেশন অনেক বেশি থাকে। তো বাই দ্য ওয়ে, তো এর মানে হচ্ছে যে কথা যখন আমরা বলবো, এই যে যে ব্যাপারগুলো আপনারা বললেন, এবং এই যে যে আর্ট, আরো এরকম যদি কোনো টিপস পান, এগুলো নিয়ে যখন আপনি কথা বলবেন, দেখবেন যে অন্যদের থেকে আলাদা হয়ে যায়। তো এটা একটা বড় আর্ট, আমি এই জন্য এটা মানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাসায় এটা দেখে আসবেন। আশা করি আমরা এটা নিজেদের জন্য মানবো এবং আগামীতে ক্যারি করার চেষ্টা করবো। ভাই, আমাদের আজকের ক্লাসের মূল বিষয় ছিল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজমেন্টের কোন স্টুডেন্ট আছে যারা ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করতেছেন? জি স্যার, আমি আছি স্যার। ওকে, তাহলে অভিজিৎ সাহেব বলেন ম্যানেজমেন্ট আসলে কি জিনিস, স্যার যদি আপনার ম্যানেজমেন্ট, ওখানে সাউন্ড হয়। স্যার ম্যানেজমেন্টটা হলো মূলত স্যার ব্যবস্থাপনা। যে মানে আমার প্রতিষ্ঠানে স্যার বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ কিংবা কোনো ম্যাটেরিয়ালস, কোনো যন্ত্র, মানে আমি সবকিছু ম্যানেজ করা হলো আমার দায়িত্ব। ঠিক আছে? আচ্ছা, মানে কিভাবে আমি সবকিছু ব্যবস্থা করে আমার প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি, হ্যাঁ, আমার প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি যাতে কম হয় এবং লাভ ত্বরান্বিত হয় সেদিকে খেয়াল রেখে আমার ব্যবসায়কে মানে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সকল প্রচেষ্টা আছে একটা ব্যবস্থাপকের দায়িত্ব। আর একটা ব্যবস্থাপক যখন এই সকল কাজ ব্যবস্থা করে, তখন ব্যবস্থাপনা কাজ সম্পন্ন হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। ম্যানেজমেন্ট, অভিজিৎ সাহেব যেটি বললেন যে কোনো কিছুকে ম্যানেজ করা, তো এর সাথে এই ম্যানেজ করার জন্য তাদের দরকার হয় পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেরণা, কর্মী সংস্থান, আর হচ্ছে নিয়ন্ত্রণ। এই যাবতীয়, এটি শুধু যে ব্যবসা একটা পরিবার, সেটিও যদি একটা প্রতিষ্ঠান হয়, সেখানেও লাগে। আপনার এই যে বড় বড় প্রতিষ্ঠান, ইউনিলিভারে আমেরিকা থেকে তারা পরিচালনা করতেছেন, অপারেশন করতেছেন সারা বিশ্বে, তাদের আমাদের বাংলাদেশেও বিভিন্ন জোনাল অফিস, আপনাদের এলাকা ভিত্তিক অফিস থাকে। এই অফিসগুলোতেও, এই যে অফিসগুলো পরিচালনা করার জন্য এই কোনো না কোনো ভাবে এই যে যে রুল গুলো বা ব্যবস্থাপনা বললাম, যতগুলো টুলস, এগুলো তারা ইউজ করে থাকে। এখন আমরা যে ফ্রিল্যান্সার বা আগামীতে হব ফ্রিল্যান্সার, আমাদের জন্য ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আমি একটা বিষয় প্রায় বলে থাকি, এখানে তিনটি বিষয়ের সমষ্টি।
নাম্বার 1 হচ্ছে যে হাউ ক্যান উই টু মেক আ গুড রিলেশনশিপ উইথ কাস্টমার অর বায়ার। কিভাবে আমি একজন কাস্টমার অথবা বায়ারের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করতে পারি। 1। 2 নাম্বার হচ্ছে যে তাকে আমি কিভাবে হাউ ক্যান ইনকম্পেজেস উইথ ইউ অথবা ইনটু ইউ বলি, যে আপনার দিকে নিয়ে আসা যায় কিভাবে। একজন মানুষ আপনার প্রতি কেন আসবে? আপনার পৃথিবী, আপনার পরিমণ্ডল, আপনার আমব্রেলা, এদিকে একজন মানুষ, আপনি এরিয়া, আপনার দিকে কেন সে আসবে? এজন্য কি করবেন? 2। 3 নম্বর হচ্ছে সে আসার পরে, সে আসলো বা আসার পরে যেন সে স্বতঃস্ফূর্তভাবে যেতে না চায়। নিজের দায়িত্বে, নিজের ভালো লাগা থেকে সে সেখানে থেকে যাবে। এই ৩ টি বিষয়ে মেইনটেইন করার জন্য যে যাবতীয় কার্যক্রম করা হয়, সেটা হচ্ছে এখানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। তো আমরা এখানে আমাদের এখানে অল্প কিছু টিপস আছে, বেশি না, খুবই অল্প। ৪ থেকে ৫ টি টিপস আছে। নেগোসিয়েশন ৩ থেকে ৪ টি টিপস আছে এবং টাস্ক ম্যানেজমেন্টে অল্প কিছু কথা আছে আজকে আলোচনায়। আজকে আলোচনা অনেক শর্ট। তো এখানে আমার কথা বলার আগে আপনাদের কাছ থেকে একটু শুনবো, ৩ জনে ৩ টি বিজনেস রোল দিব। দেখি আপনারা কি চিন্তা করেন এই ৩ টিকে নিয়ে। যেমন আমাদের এখানে অলিউর রহমান। অলিউর রহমান সাহেব, আপনি একজন, আর হচ্ছেন কথা বললে কম যারা একবারে, হাসানুর রহমান পান্না একজন, ২ জন, আর মেহজাবিন ফারজানা ৩ জন আপনাদের, এবং অভিষেক খান আপনি পরিচালনা করবেন। প্রথমে অলিউর রহমান সাহেব, আপনার দায়িত্ব হচ্ছে আপনি এলাকায় মনে করেন ১,০০০ তো পাশাপাশি দোকান থাকে। আপনি মনে করেন একটা ইলেকট্রনিক্স এর দোকান আপনার। তো ওই ইলেকট্রনিক্স এর দোকান পরিচালনা করার জন্য পাশাপাশি আপনি মনে করেন, আচ্ছা অভিজিৎ সাহেব আপনি মিউট করে রাখেন। মনে করেন আপনার ওই দোকানের পাশাপাশি আপনি আছেন মনে করেন স্যামসাং এর ডিলার আপনি নিয়েছেন। ওয়ালটন আছে, র‍্যাংস আছে, যমুনা আছে, বা হিটাচি আছে, আর অনেক আছে। এখন আপনি স্যামসাং এই শোরুমটাকে অন্যদের থেকে বৃদ্ধি করার জন্য, সেলস বাড়ানোর জন্য এই ৩ টি রোল আপনি কিভাবে পালন করবেন? কিভাবে আপনি এলাকা ভিত্তিক বা কাস্টমারের সাথে সম্পর্ক ভালোভাবে রাখবেন, এর জন্য কি হাতে নিবেন? কিভাবে আপনার এই দোকানের প্রতি মানুষকে নিয়ে আসার জন্য কি কাজ করবেন? এবং সেখানে আসার পরে কিভাবে ধরে রাখা যায়? এ হচ্ছে আপনার দায়িত্ব, এজন্য আপনি চিন্তা করবেন। বান্নান সাহেব, আপনি মনে করেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ, মনে করেন বসুন্ধরা গ্রুপের আমরা একটা প্রোডাক্ট যদি বলি, মনে করেন বসুন্ধরা আটা। এই বসুন্ধরা আটার ডিলার, পুরো যশোর ডিলার আপনি। এখন আরো তীর কোম্পানি, সিটি গ্রুপের তীর আছে, তারপরে স্কয়ারের আছে, অন্যান্যও আছে, কিন্তু বসুন্ধরা নতুন বাজারে নিয়ে আসে আটা। এই আটাকে জায়গা করে নিতে হলে ৩ টি রুল আপনি কি পালন করবেন? আপনার থিংকিং কি? ২। আর ফারজানা মনে করেন সে কসমেটিক্স এর দোকান। ইউজুয়ালি যে ধরনের কসমেটিক্স গুলো সে বিক্রি করে সেটা তো আছেই, বাট সে নতুন কিছু কসমেটিক্স নিয়ে আসছে, যেগুলো বাজারে সেগুলো পাওয়া যায় না। মানে সম্পূর্ণ সে বাইরে থেকে, যেকোনো দেশ থেকে নিয়ে আসছে সে। এই থিংকিং কে কাজে লাগিয়ে কিভাবে তার দোকানকে প্রতিষ্ঠা করতে পারে? আমরা ৩ জনের বক্তব্য শুনবো, বাকিরা কমেন্ট করবেন বা ফিডব্যাক দিবেন, সমালোচনা করবেন বা পরামর্শ থাকলে দিবেন। এরপরে আমরা আমাদের ক্লাসে যাব এবং আশিক সাহেব পুরোটা পরিচালনা করবেন। আচ্ছা, প্রথমে ওমর ফারুক ভাই আপনি শুরু করেন। আচ্ছা, মেহজাবিন ফারজানা আপু। জি। হ্যাঁ, এই ৩টি বিষয়। আমাদের কাস্টমার যেরকম প্রোডাক্ট চাইবে, যেগুলো তারা বেশি লাইক করবে সেগুলো বেশি বেশি আনাতে হবে। প্লাস যেগুলোর মান বেশি ভালো সেগুলো তো অবশ্যই কাস্টমার লাইক করবে, তো সেগুলো নিয়ে আসতে হবে।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি বলি আশিক খান ভাই। বান্না ভাই আপনি বলেন। হ্যালো, জি বলেন ভাইয়া, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলেন। জি, আমার নেটওয়ার্কের সমস্যা তো একটু। আচ্ছা আচ্ছা, ভাইয়া যেটা বললো যে আমাকে বসুন্ধরা একটা নতুন আটা লঞ্চ করছে মার্কেটে। এখন আমার কম্পিটিটর মার্কেটে অনেক আছে, সেটা অন্য কোম্পানি। তো আমি কিভাবে প্রোডাক্টটাকে প্রমোট করবো আর কি। তো আমার প্রথম থিঙ্কিংটা আসবে যে আমি আমার কম্পিটিটর রিসার্চ করব, যারা আমার কম্পিটিশনে মার্কেটে আছে, অন্যান্য কোম্পানি বা ম্যানুফ্যাকচারার যারা আছে, এদের উপর আমি একটা রিসার্চ করব। রিসার্চ করে দেখবো যে তাদের প্রোডাক্টের সাথে ক্লায়েন্টের পেইন পয়েন্ট গুলো কোথায়, মানে ওই প্রোডাক্ট গুলো যখন ক্লায়েন্টের কাছে যাচ্ছে, ক্লায়েন্টের সমস্যাগুলো কোথায় আছে, বা তারা কোন পয়েন্ট গুলাতে চাচ্ছে যে একটু উন্নতি হোক বা একটু ইয়ে হোক। আমি বিভিন্ন ব্লগে বা কাস্টমার রিভিউ গুলো খেয়াল করব যে তার কাস্টমাররা কেমন রিভিউ দিচ্ছে, কোন কোন জায়গাতে সমস্যা বা কোন জায়গা ভালো হইলে আহ ইয়া তারা খুশি হইতো। আমি চেষ্টা করবো আমার প্রোডাক্টটাকে ওই জায়গাগুলোকে, যে আমার এই বসুন্ধরা আটাটা আমি এই জায়গাটা রিকভার করছি বা এই ফিচারটা আপনি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আমি কম্পিটিশনে টিকে থাকতে গেলে আমি চেষ্টা করব যে আমার প্রাইসিংটা একটু নেগোশিয়েট করতে। যদি অন্য কোম্পানির আটা সাপোজ 30 টাকা কেজি দেয়, আমি চেষ্টা করব 29 টাকা 50 পয়সা বা 29 টাকা দিতে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর 3 নাম্বার একটা বিষয়, আমি চেষ্টা করব যে আমার এই বসুন্ধরা আটাকে আমি যেহেতু ডিস্ট্রিবিউটার যশোরের, আমি একবারে রিমোট কর্নারে যশোরের প্রত্যেকটা পয়েন্টে আমি আমার এই আটাটাকে পৌঁছাই দিব। হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের গ্রাম্য পর্যায়ে একেবারে সব দোকানগুলোতে এই সব কোম্পানির আটা পাওয়া যায় না। তো আমি আমার মার্কেটিংটা এমন ভাবে করবো যে আমার প্রোডাক্টটা যাতে একবারে রিমোটলি পৌঁছায় যায় প্রত্যেকটা দোকানে। সেটা একবারে অজপাড়াগা মফস্বল কেন্দ্রিক না, প্রত্যেকটা দোকানে পৌঁছায় যায়। এভাবে আমি আমার প্রোডাক্টটাকে মেবি প্রমোট করতে পারবো ভালোভাবে, 3টা পয়েন্ট খেয়াল করে। ওকে, থ্যাংক ইউ বান্না ভাই, আপনার আইডিয়া গুলো অনেক সুন্দর ছিল। ওমর ফারুক ভাই তো নেই একজনে। আচ্ছা, আমরা যে এই দুজনের কথা শুনলাম, এর মধ্যে কি কোনো ভুল বা এর বিষয়ে কোনো নতুন কোনো আইডিয়া কেউ অ্যাড করতে পারবেন? বলতে পারেন যে কেউ। ওকে ওকে, আচ্ছা এবার আমরা আসি। ধন্যবাদ আপনাদের আইডিয়া। এবার আমরা দেখি আমাদের সাথে, আমরা তো পুরো একটা কোম্পানির পুরো প্রোডাক্ট সাইকেল নিয়ে দেখছি, বাট এখানে আমরা ফ্রিল্যান্সিং তো আমরা ডোর টু ডোর করতে পারবো না। আমরা তো ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য পোস্ট করলে চলে আসবে না। আমরা যদি শুধু ফেসবুক পোস্ট করি তাহলে আমার এই পরিমাণ জানবে, তাদের সাথে তো আমার লিঙ্ক নেই। তো কিভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি? কেননা আমাদের একটা অপশন থাকে, যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার মাধ্যমে নিজেরা রিকোয়েস্ট পাঠাবেন, অথবা বায়ার আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাবে। সেক্ষেত্রে আপনাদের বেশি পাঠাইতে হবে। তো এই স্টেজে যেহেতু আমাদের ওইখানে একটা লিঙ্ক আছে বাইরের কাস্টমার ধরার, আর বাংলাদেশি মার্কেটে যেটা হবে, যেটা মান্না সাহেব বলেন অ্যাড বা বিভিন্ন যে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো ইউজ করে কাস্টমার ধরা, যেটা আমরা আগামীকাল সেলস টেকনিকে কথা বলবো। সেলস টেকনিক নেক্সট ক্লাস। এবার আমরা আসি আমাদের কি করণীয়। আমরা ইতিমধ্যেই জানছি যে প্রোডাক্ট এবং সার্ভিসের ভিতরে পার্থক্য কি। প্রোডাক্ট টেনজেবল আর ইনটেনজেবল, সার্ভিস হচ্ছে ইনটেনজেবল, যেটাকে ধরা যায় না, স্পর্শ করা যায় না, আমরা জানছি। এখন প্রোডাক্টের জন্য হোক আর সার্ভিসের জন্য হোক, পৃথিবীর যে কোনো প্রফেশনের জন্য হোক না কেন, সেখানে এই ক্লায়েন্ট ম্যানেজমেন্টকে বা এখানে আরো শক্তিশালী করার জন্য আমাদের সাইড থেকে যে বিষয় করণীয়, নাম্বার 1 প্রথমে নো থাইসেলফ, নিজেকে চেনা। এখন এই নিজেকে চেনাটা বলতে কি বোঝানো হচ্ছে? বড় বড় প্রতিষ্ঠানের যারা গ্রুপ এন্ড কোম্পানি, তাদের ম্যানেজমেন্টে প্রতি মাসে বা উইকলি এই বিষয় নিয়ে তারা কথা বলে। ইভেন প্রত্যেক সপ্তাহে নিয়ে এরা কথা বলে ফিডব্যাক নিয়ে।
এখানে বলা হচ্ছে একটি মানুষ, এখানে আমরা 16 জন বা 15 জন যারাই আছি, আমরা এখানে কেউ জানি না কার কোন বিষয়ে দুর্বলতা আছে বা সে কি, তার চিন্তা চেতনা কি, আমরা কেউ জানি না। একমাত্র কিন্তু আমরা নিজেরটা নিজে জানি, বুঝি। তো এখানে বলা হচ্ছে যে নো থাই সেলফ, নিজেকে চেনা বলতে যদি মনে হয় আমি আহ এই কেরিয়ার করব ফ্রিল্যান্সিং এ, এই ফ্রিল্যান্সিং এ কেরিয়ার করার জন্য প্রত্যেকটা মানুষেরই যদি মনে হয় এখানে যে আমার উইকনেস গুলো কি, আমার স্ট্রেংথ গুলো কি, আমার প্রিকনসেপশন গুলো কি, আমার অ্যাটিটিউড কি, আগে নিজেকে রিফ্লেকশন করা। যদি মনে হয় আমি শিক্ষকতার পেশায় যাব, শিক্ষকতার পেশায় গেলে আমার উইকনেস গুলো কি, আমার স্ট্রেংথ গুলো কি, আমার প্রিকনসেপশন গুলো কি, অ্যাটিটিউড গুলো কি, বা যদি মনে হয় আমি একজন ফার্মার, কৃষি কাজ করব, সেক্ষেত্রে কিন্তু আমার নিজস্ব প্রত্যেকটা পেশার সাথে নিজস্ব কিছু রোল থাকে। এখন যদি মনে হয় ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্টের ভিতরে দুই থেকে তিনটি বিষয় আমার এখনো অ্যাবসেন্ট, আমার ভিতরে প্রপারলি নাই, তো উচিত হবে আগে ওই জায়গাটাকে রিকভার করা। যেমন আমরা এখানে ফ্রিল্যান্সিং করতেছি, আমরা বুঝতে পারতেছি যে উই আর উইক ইন ইংলিশ, আমরা লিটল উইক আছি ইংলিশে, আমরা কি ফ্রিল্যান্সিং বন্ধ করে দেব না। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমাদের টার্গেট থাকবে প্রতিনিয়ত ওই বিষয়টা নিয়ে একটু একটু কাজ করা। তো এখানে বলা হচ্ছে আমরা যে পেশায় যাই না কেন, ওই পেশায় যাওয়ার আগে নিজের দুর্বলতা বা নিজের শর্ট অ্যানালাইসিস, নিজের যেই রিফ্লেকশন, নিজে এটা করা। এটা যদি প্রপারলি আমরা প্রথম গলদেই না করতে পারি, সামনে যত আমরা আগাবো তত আর ওই ভুলগুলো আমরা কাস্টমারের সামনে নিয়ে আসবো এবং এখান থেকে শিক্ষা নিব বা সময় বেশি হবে, কাস্টমার নষ্ট হতে পারে। এজন্য এজন্য বড় বড় ট্রেনাররা বলে থাকেন সেলফ রিফ্লেকশন অথবা এই নো থাই সেলফ, যেটা সক্রেটিস বলেছেন, এই এর চেয়ে বড় বিচারক আর কিছু হতে পারে না। ইভেন তারা এইটাও বলে থাকেন, যেমন আপনি আপনি আমাকে একটি কথা বলবেন যে নাইম ভাই, আপনি আজকের ক্লাসটি আমাদের রেকর্ড করা হয়নি বা আমরা এটা করতে যাচ্ছি, আপনি আমাকে একটি কথা বললেন। এই বড় বড় যারা ট্রেনার বা বড় বড় এই বিষয় নিয়ে থিঙ্কিং সাইকোলজিক্যাল যারা আছেন এই বিষয়ে, তারা বলে যে এই কথাটি বলার আগে আমি আগে নিজেকে কোশ্চিন করব। যদি আমাকে বলা হয় আমি এটা কি অ্যান্সার দিব। যদি একটা মেল আমি কাউকে সেন্ড করি, মেলটা আমি লেখলাম, লেখার পরে আগে আমি যাকে পাঠাচ্ছি ওই জায়গাটা আমি নিজেকে বসাবো যে হ্যাঁ আমার কাছে কেমন লাগতেছে, আমার ফিল বা রিফ্লেকশনটা কিরকম আসতেছে, এরপরে আমি এটাকে সেন্ড করব। মানে নিজেকে আগে সেলফ রিফ্লেকশনে নিয়ে আসা, নিজেকে বিচারক ভাবা, নিজেকে ওই জায়গাটা বসা। যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে আমরা পরিবর্তন করতে পারবো, যদি আমরা না করতে পারি, কখনোই কাস্টমারের সাথে ভালো বিহেভ করতে পারবো না। এজন্য যে কোনো পেশায় যাওয়ার আগে দেখবেন যে নিজের সাথে নিজের ওই জায়গাটা আসলে পছন্দ কিনা। আমাদের দেশে কিছু সমস্যা, চাকরির কারণে এক একটা ছেলে স্বপ্নের জায়গায় পৌঁছতে পারি না, আমরা যাই না, বা যে বিষয়ে লেখাপড়া করে চাকরি ওই বিষয় হয় না। এটার মেন কারণ হচ্ছে যে জীবনের জন্য, দারিদ্রতার জন্য। বাট বাইরের দেশগুলোতে এত সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, একজন অন্যটা পড়ে না, বিজনেস সে বইটা পড়ে না, তারা এককেন্দ্রিক লেখাপড়া করে এবং ওই বিষয়ে স্পেশালিস্ট হয়। যেমন এখানে আমরা ছোট্ট করে একটা কথা বলি, যেমন আমি এক্সাম্পলটা দেই না, যদিও এটা দেওয়াও ঠিক না। আমাদের যে মানুষগুলো গভর্নমেন্ট জব করে এবং যে মানুষগুলো প্রাইভেট জব করে, বাংলাদেশের অনেক একটা পার্থক্য আপনি খুঁজে পাবেন। আপনাদের যশোর জেনারেল হাসপাতালে গেলে, আপনি যশোরের প্রাইভেট ক্লিনিক গুলো গেলে, যশোরের ব্যাংক গুলোতে সরকারি বেসরকারি পার্থক্য খুঁজে পাবেন। এখানে আপনিই বলেন কোন পরিবেশটা আপনাদের কাছে পার্সোনালি ভালো লাগে? স্যারেরা বেসরকারি গুলো ভাইয়া, বেসরকারি।
সরকারি পরিবেশ ভালো লাগে? না না না, বেসরকারি পরিবেশটা ভালো। বাকিরা? স্যার বেসরকারিটাই বাংলাদেশে অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগে, অন্য দেশেরটা বাদ দিচ্ছি। না, আমাদের বাংলাদেশের কথা বলবো। আপনি যশোরে চিন্তা করেন, যশোরে বাংলাদেশ যশোরে পরে। আপনি সব সদর সাইডে হাসপাতালে যান। বেসরকারিটাই স্যার, সবকিছুই স্যার বেসরকারিটাই তো স্যার নিট অ্যান্ড এটা ক্লিন স্যার, সব বেসরকারি স্যার। সব দিক থেকে বেসরকারিটাই ভালো স্যার। ওকে, এখন আপনি আসেন এখানে। এই সরকারি এবং বেসরকারি যদি আপনি কোশ্চেনটি করেন, সরকারি মানুষকেও করেন, সেও বলবে যে ইভেন সরকারি মানুষের চিকিৎসার জন্য তারা বেসরকারিতে যায়। কেন? জি। এই প্রশ্ন কেন? সেখানে কি টাকা পয়সা কম খরচ করতেছে? না, সেটা না। এখানে মানে হচ্ছে, দেখেন, একজন মানুষ অনেক উচ্চ শিক্ষিত হয়ে ওই জায়গাটা যেতে পারে, অনেক কষ্ট করে ফাইট করে ওখানে যায়। যাওয়ার পরে কি হয় জানেন? ওই জায়গাটা যখন সে বসে, এরপরে তার আর ইয়া থাকে না, কি বলে আর কি, কোনো জবাবদিহিতা থাকে না। তার কোনো মানে নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য যে প্রপার ট্রেনিং করা, প্রতি সপ্তাহে ট্রেনিং করা, মাসে ট্রেনিং করা, এই নতুনত্ব আপডেট থাকা, এই আপডেট গুলো সেখানে আর থাকে না। আমার এক পরিচিত ভাই, খুবই ক্লোজ মানুষ, উনি বড় অফিসার, সেম এজ আমার বন্ধু আর কি, কি বলবো, সেম এসে বিশাল পজিশনে জব করে। এখন আপনি মাঝে মাঝে আমি কথা বলে হাসি, তার কথা শুনলে গল্প করে যে নাইম ভাই, আমরা তো মনে করেন অফিসে যাই, সকালে 2 দিন বন্ধ থাকে অফিসে যাই, এমনও মাস আছে 30 দিনে আমি আমাদের অফিসে এমন অনেক আছে যারা 2 দিনে অফিস করে না। এমনও মানুষ আছে সাইন করে চলে যায়, মানে কাজ নাই, কাজ থাকলেও বড়রা করতে চায় না। যেটা এর মেন কারণ হচ্ছে কি, সেখানে যদি জবাবদিহিতা থাকতো, প্রতিনিয়ত নার্সিং থাকতো, এবং এই সুযোগগুলো তারা পেত না। আলটিমেট কিন্তু সেখানে ওই প্রতিষ্ঠান লুজার হওয়া মানে হচ্ছে মানুষরা ভুক্তভোগী হওয়া, লুজার হওয়া, এবং আলটিমেট দেশের জন্য লুজার হওয়া। এর মেন আমি কারণ বললাম এটাকে মেনশন করার জন্য। তারা কি কম জ্ঞানী ছিল? না, আস্তে আস্তে তাদের এই যে নার্সিং রিফ্লেকশন নিজের সাইডের, এগুলো কোথা থেকে আসে? মানুষের ভুল থেকে আসে। নতুন নিত্য নতুন যখন মানুষ ফেস করে, নতুন নতুন জিনিস ফেস করে, প্রবলেম ফেস করে, এটাকে উদ্ঘাটন করার চিন্তা করে, এবং নতুন নতুন যখন ইনোভেশন কোথা থেকে আসে, যখন মানুষ মানে ওইদিকে এক জায়গায় গেলে, আপনি যখন কুয়াকাটা যাবেন, কুয়াকাটা গেলে আপনি বুঝতে পারবেন কুয়াকাটার কি অবনতি না উন্নতি, কি করলে আরো উন্নত করা যায়, না গেলে আপনি বুঝবেন না। তো এই সেক্টর গুলোতেও ঠিক সেম। এবং এখানেই না, বাংলাদেশের যতগুলো প্রাইভেট কোম্পানি, নতুন নতুন কোম্পানি হচ্ছে, আমি একজ্যাক্ট হিসাব জানি না, তবে 50+ আপ, যেখানে এই বেসরকারি মানুষরা আবার নতুন করে কোম্পানি সৃষ্টি করতেছে। সরকারি মানুষরা কিন্তু প্রচুর টাকা পয়সা ইনকাম হয় এবং তারা খুব ভালো আছে, তারা নাই কোম্পানি সৃষ্টি করতে গেলে অনেক প্রবলেম, তারা কোম্পানি সৃষ্টি করেই না, নম্বর খুবই কম। বেসরকারি যারা জব করে তারা নিজেরা প্রতিষ্ঠান দাঁড়া করায়। এই বাংলাদেশে ঢাকা শহরে সহ যত জায়গায় আমি দেখি, ছোট ছোট এন্টারপ্রেনার বেশিরভাগই প্রাইভেট সেক্টর থেকে আসা। এবং গত বছরের প্রথম আলো না কি যেন একটা স্ট্যাটিস্টিক্স এখানে বলছে, তারা বিজনেস ফ্যাকাল্টির একটা ওখানে তারা একটা স্ট্যাটিস্টিক্স জানছে, যেখানে তারা নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের কথা বলছে, এই ছেলে মেয়েরা এত % উদ্যোক্তা এই বছর হয়েছেন বা তারা চেষ্টা করতেছেন। এর মানে হচ্ছে সেখানে বেসরকারিটাকে বেশি। এর মানে ট্রেনিং, নিজেকে আপডেট রাখা, রিফ্লেকশনের জায়গাগুলোকে প্রপারলি ভাবে কাজে লাগানো। বাই দ্য ওয়ে, এখানে নিজের জাজমেন্টটা নিজেকে নিজে করা। আমি একটি জিনিস করে দিলাম, এটা কেউ দেখলো না বা ভুল বুঝলাম না, আমি তো জানি, আমি তো জানি যে এটা কি কাজ করলাম আমি। এইটা যেন ভাই হয় সার্ভিসের ক্ষেত্রে, কেউ না জানুক আমি একজন লোক, সে কিচ্ছু জানে না ফেসবুকের, মনে করেন ডিজিটাল মার্কেটিং, আপনি তার কাজ করবেন, বাট আপনি তো জানেন কোন জায়গায় আপনি চোরামি করেন, কি করেন। তো
এখানে মূল পারপাস হচ্ছে স্যার সেলফ রিফ্লেকশন, অর্থাৎ নিজেকে চেনা। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে বিল্ডিং ট্রাস্ট। এখানে আমাদের যে কোনো কাউকে যদি এখানে কোশ্চেন করেন, তোমার কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা কোনো ব্যাংকে রাখবা না, তুমি কার কাছে রাখবা? তাহলে কিন্তু প্রথমে এখানে আসবে বাবা মায়ের কথা। তো এই বাবা মা আমাদের, আমরা কেন তাকে তো ট্রাস্ট করি? অর্থাৎ এই এই বাবা মাকে এই জন্য ট্রাস্ট করি, একটা মিনিট, এর মানে হচ্ছে যে আমরা বিশ্বাস করি এই মানুষ আমাদেরকে কখনোই ঠকাবে না, সে আমাদের কখনোই ঠকাইতে পারে না, এই ট্রাস্টটা তার প্রতি আছে। একজন একজন বায়ার আমাকে কিভাবে তার হৃদয়ের মণিকোঠায় জায়গা দিবে? ট্রাস্টটা কোথা থেকে আসবে? এজন্য আমরা ছোট্ট একটা এক্সাম্পল আমি প্রায় বলে থাকি। আমরা সবাই নাম শুনছি 360 ডিগ্রি। এখানে বড় বড় সার্ভিস কোম্পানিতে জব করলে তারা এই বিষয়ে প্রথমে ট্রেনিং করায়, এই 360 ডিগ্রি। সেটা কি? মনে করেন আমি আপনি সবাই পৃথিবীর ঠিক মাঝখানে দাঁড়ায় আছি, আমাদের চতুর্দিকে মানুষ, আমাদের পরিবার, বাবা মা, আমাদের ইউনিভার্সিটি, কামার কুমার জেলে তাঁতি, সমস্ত মানুষ আমাদের চতুর্দিকে। পরিবারের প্রতি আপনার যেমন দায়িত্ব কর্তব্য আছে, আবার আপনারও পরিবারের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। আপনারও যেমন এই ক্লাসের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমারও কিছু দায়িত্ব কর্তব্য আপনাদের প্রতি আছে। যেমন একজন রিক্সাওয়ালা, সে চিন্তা করে যে আশিক সাহেব যদি আমাকে একটু বেশি বেশি টাকা দিত এবং আমার সাথে ভালো ব্যবহার করতো, তাহলে আমি খুশি। আমার আশিক সাহেব চিন্তা করতো যে রিক্সাওয়ালা যদি আমার থেকে একটু কম ভাড়া নিত ও নিরাপদে গাড়িটি চালাই যেত, তাহলে আমি খুশি হইতাম। তো এর মানে হচ্ছে যে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার বোথ অফ সাইড থেকে, দুই সাইড থেকেই এক্সপেক্ট করে। দুইজন দুই সাইড থেকে এক্সপেক্ট করে। যখনই এই এক্সপেকটেশন সমান হয়, কোনো মানে গন্ডগোল হয় না। যখনই এক পক্ষ অনেকটা নিয়ে নেয়, আরেক পক্ষ পায় না, তখনই কিন্তু সুতার মতো ছিঁড়ে যায় বা সেখানে কোনো একটু বিন্দু ডটের মতো পড়ে। ব্যবহারে, কথাবার্তায় কষ্ট লাগা কাজ করে সেখানে। তো এখানে আমাদের অ্যাডভাইস হচ্ছে, সফট স্কিল অ্যাডভাইস হচ্ছে, সার্ভিসের জন্য অ্যাডভাইস হচ্ছে, আমরা যারা আছি আমরা ট্রাই করব ভাই, এটা আমাদের জন্য না, এটাই জীবনের বাস্তবতা, হ্যালো যে যদি কেউ, জি ভাই, আমি একটু 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি। আমার এই গির্জা তো 3টা থেকে শুরু হয় 4টা পর্যন্ত। 1 ঘন্টা পরে এসে আমি আবার লাইনে এসে। ঠিক আছে প্লিজ। আচ্ছা, এখানে এখানে আমাদের যেটা লার্নিং সেটা হচ্ছে যে যথাসম্ভব আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। এখানে রিক্সাওয়ালা যদি মনে করতো যে আমি একটু কম নিব, একটু বেশি সার্ভিস দিব, আবার আশিকও যদি চিন্তা করতো যে আমি একটু বেশি দিব তাকে এবং আমি তার কাছ থেকে কম আশা করব, তখনই কিন্তু এই এই মনোমালিন্য কখনই হতো না। তো আমি রিকোয়েস্ট করবো, এখানে আমরা ফ্রিল্যান্সারি জগতে প্রবেশ করার আগে আমি তার কাছ থেকে 10,000 টাকা নিলে তাকে 10,000 20 পয়সা বেশি দিলেও দিব। যদি কোনো বন্ধু আমার জন্য 1 রাত জাগে, আমি তাকে চেষ্টা করবো তাকে 2 রাত জাগার। যদি কেউ আমাকে মানসিক ভাবে সাপোর্ট দেয়, আমি তাকে চেষ্টা করব, সে যদি আমাকে 2 ঘন্টা সময় দেয়, আমি তাকে 1 ঘন্টা বেশি দিলেও দিব। জীবনের আদর্শটা যেন এটা হয়, তাহলে যখনই মানুষ জেনে যাবে যে আমার চেয়ে সে একটু বেশি করছে, সেই মানুষ আপনার হৃদয়ে জায়গা করে নেয়। মানুষ সমান সমান হলে কখনো মানুষ মানুষকে মনে রাখে না। মানুষ যদি উল্টা করে মনে রাখে, সেটা নেগেটিভ ভাবে, কষ্টে, দুঃখে।
মানুষকে মন থেকে না, মানুষ তখনই মানুষকে মনে রাখে বা ট্রাস্টে আসে তখনই যখন মানুষ কিছু অতিরিক্ত পায়, বেশি পায়। এবং এই পৃথিবীর যত এক্সাম্পল, যত কিছু হয়েছে, ওই এক পক্ষ যখনই ছাড় দিয়ে দেয় অপর পক্ষকে, ওই অপর পক্ষের কাছে সে অনেক বড় হয়, মানবীয় হয়। তো এখন আমাদের দেশগুলোতে বা বিশ্বের সব দেশগুলোতে এখন এই যে এই জায়গাটা থেকে দিন দিন সরে যাচ্ছে বাই থিক্স, যেটা সফট স্কিলের মানবীয় এখানে এটি বলে, আমরা যারা আছি আমরা চেষ্টা করব যেন এই অভ্যাসটা 360 ডিগ্রিটাকে যথাসম্ভব যতটুকু নিয়ে আসা যায় এটাকে প্রপারলি ইউজ করা। আমাদের দেশে আমরা দেখবেন যেই দেশের ভিক্ষুকের টাকা চুরি হয়, আমি আমার দেশকে ছোট করতেছি না, মানুষগুলো যখন আমি মানুষ, আমার থেকে পরবর্তী যে জেনারেশন আসবে সেই তো আবার মানুষ, এর মানে আমি নোংরা, আমার বাবা যদি নোংরা হয় আমি নোংরা, আমার থেকে পরবর্তী জেনারেশন নোংরা আসবে, এটাই তো হচ্ছে। তো এই দেশে ভিক্ষুকের টাকাও চুরি হচ্ছে। এই দেশে আমি এমনও শুনছি, এমনও আছে ঘটছে, যেখানে তার 2 বিঘা জমি তার ছেলের লেখাপড়া শেষ, এই 2 বিঘা জমিকে চাকরি পাওয়ার জন্য ভিটা বাড়ি বিক্রি করে টাকা দিয়ে দিছে। তো ওই টাকাটা সে কে নিচ্ছে? আমাদের সমাজে এরকম কিছু আছে যারা 30, ধনীর দিক দিয়ে 30, আবার আমাদের দেশে 30 আছে, 20 আছে, 15 আছে, 18 আছে, এরকম আমাদের দেশে উঠানামা। বাহিরের দেশগুলোতে ভাই এত উঠানামা না, এত উঠানামা না, হয় 20, 18, 17, 15, কিন্তু আমাদের দেশে কখনো 50, কোথায় 20, আবার কোথায় 10। এর কারণে হচ্ছে কি, যে মুষ্টিমেয় যে মানুষগুলো তাদের হাতে টাকা চলে যাচ্ছে, যারা ধনী তারা আরো বেশি ধনী হয়ে যাচ্ছে, গরিব আরো নিচে গরিব থেকে যাচ্ছে। তো এর মানে হচ্ছে যে এই যে একটা শ্রেণী, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা যেটা আছি আগামী জেনারেশন বা আমরা আমাদের দায়িত্ব থেকে যথাসম্ভব আমরা যেন একটু ট্রাই করার চেষ্টা করি। এখানে আমরা একটা ছোট্ট গল্প বলি, হয়তো বা আপনারা জানেন। এই একটা সিএনজি চালকের গল্প শুনছেন, উনি ভাইরাল হয়েছিলেন লেখালেখি শোনাকে নিয়ে। উনি ওই গাছের ওই ওনার টেম্পু বেবি আর কি, টেম্পুই বলে এটাকে, সিএনজির চতুর্দিকে সে গাছ লাগাই দিছে, গাছ উপরে গাছ ঠান্ডা থাকার জন্য চতুর্দিকে সে গাছের প্রলেপ দিছে, এবং ওই সিএনজির ভিতরে সে ছোট্ট একটা ফ্যান রাখছে, যে ঢাকা শহরের জ্যাম যেন সবাই ওই একটু বাতাস খাইতে পারে, এই জন্য ছোট্ট একটা ফ্যান রাখছে। নিজের সামনে রাখেন, এইবার প্যাসেঞ্জারদের ওখানে রাখছে, অন্যরা তো রাখছে নিজের কাছে। এবং উনি আরো করছে, উনি একটা বিকাশের অ্যাকাউন্টের বিকাশ ওখানে ছোট একটা কাগজ বলতে সামনে টানায় রাখছে, যে কারো অনেক সময় টাকা থাকে না, বিপদ আপদ রাত্রে ঝামেলা, সে বলছে যে যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে বিকাশ নাম্বারে আপনি পরেও পেমেন্ট করতে পারবেন। উনি এই সুযোগটা দিচ্ছে, উনি বাহিরে হয়তো বা গাড়ি চালাইতো, তো এরকম অনেকেই সুযোগ নিচ্ছে, অনেকে রাত বিরাতে অনেক ঝামেলা হয়, এক লোক উঠছে মনে করেন, সে দেখছে এই সুযোগ, সে বলছে যে মানে তার মনের ভিতরে হচ্ছে কুবুদ্ধি, সে বলছে ভাই আমার তো টাকা নিয়ে আসিনি, ঝামেলা পড়ে গেছি, আমি তাহলে আপনি কি বিকাশে টাকাটা সেন্ড করে দিই। তো সে লোক বলছে যে ঠিক আছে ভাই, মেহরবানি করে আমার টাকাটা দিয়ে দিন আমাকে। ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে কাইন্ডলি দিয়ে যান। সে নাম্বারটা উনি রেখে দিত, কাগজ আসছিল, খাতা কলমে। ওই লোক ওই দিন চলে গেছে, পরের দিন না টাকাটা পাঠায়নি। ওই লোকটা উনি কল দিছে, ভাই আপনি আমার টাকাটা তো পাঠাইলেন না, আমি তো পাইলাম না। পরে উনি এমন একটা অ্যাটিটিউড, ওনাকে চেনেই না, মানে ওনাকে ওই টাকাটা যে উনি পাইবে ওরকম অ্যাটিটিউড উনি করে নাই। তখন ওই নাম্বারটা চেক করে দেখে, না আমি তো ঠিক নাম্বারে টাকাটা পাঠাইছি, কল দিছি। পরে উনি একটি কথা বলছিল যে ভাই আপনি তো আমাকে ঠকান নাই, আমি গরিব মানুষ, আমাকে আপনি ঠকাবেন কি ভাই বলেন, আপনি কিন্তু পুরো বাংলাদেশকে ঠকাইলেন। তো এই কথারই অনেক মেসেজ ছিল, উনি বলতে চাচ্ছিল যে ভাই এই যে আপনি, আমি বাইরের দেশে থেকে আসছি, গাড়ি চালাইছি,
আমার কাছে মনে হলো আমার তো হচ্ছে দেওয়ার কিছু না, আমি গরিব মানুষ, আমি সিএনজি চালাই আর ভ্যান চালাই, তো একই জিনিস। সারাদিন বাইরে থাকি, রোদ বৃষ্টির ভিতরে, আমি ঠিক মতো গোসল না। তো আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মানুষকে কতটুকু হেল্প করা যায়। আমি সার্ভিসটি খুলছি, এরকম অনেকে সার্ভিসটি নিয়েছে, কিন্তু আপনার কারণে আমি সার্ভিসটা আর চালাবো না। এর মানে কি পরবর্তী মানুষও কি হচ্ছে এ থেকে বঞ্চিত হবে। আমার থেকে একজন মানুষ সুবিধা হলে আর একজন এটা দেখে আর একজনে শুরু করতো, আর একজন একটি ভালো কাজ শুরু করতো। আপনার কারণে আমি পুরো বন্ধ করে দিলাম, এর মানে আরো অনেক মানুষের সার্ভিস থেকে বঞ্চিত হলো। তো এর মানে হচ্ছে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, আমাদের যেন খারাপ এটা যেন বলতে না পারে। ওরা আমার না পাই, বাট আরেকজনও যেন বাংলাদেশি কাজ পায়, এজন্য যেটা সেটা আমাদের থেকে করা, এই এস্টাবলিশ ট্রাস্টের জন্য আমরা এই কাজটি করব। আশা করি আমি আমার মেসেজটি বুঝাইতে পারছি আমি কি বলতে চাচ্ছি আসলে। নাম্বার 3 হচ্ছে সেট আ বাউন্ডারিজ। খুবই গুরুত্বপূর্ণ কথা। বাউন্ডারি বলতে জ্ঞানীরা বলে থাকে যে খালি কলস বাজে বেশি, ভরা কলস কিন্তু বাজে না। বাইরদের সাথে যখন আপনি কথা বলবেন, আমরা যেখানে বলি আকাশ চুম্বি, ওই যে মাথার উপর দিয়ে কথা বলা, এরকম না। কথা বলবো আমি 20, তাকে সার্ভিস দিব 25। কথা বলবো 25, সার্ভিস দিব 20, এরকম যেন না হয় প্লিজ। শো অফ যেন না থাকে, মানুষকে দেখানো যেন এই প্রবণতা না থাকে। বেশি মানে আমার ডিপ থাকবে, আমি অনেক রিসোর্স, ডিপ ডিপ থাকবে আমার কাজ, আমার এটি বলে দিব আমার ডিপ, আমি মুখ দিয়ে বললাম ফটাফট, বাট কাজে কোনো না, এরকম যেন না হয়। সার্ভিসে কিন্তু এটা প্রচন্ড পারবে নেগেটিভ প্রভাব পড়ে। এই জন্য নিজের বাউন্ডারি বাইরে কথা না বলা, নিজের যে একটা বাউন্ডারি আছে নিজের সাথে নিজে, এই বাউন্ডারির ভিতরে থাকা। এই জন্য একটা বিষয় আমি এক্সাম্পল দিয়ে থাকি। বলেন বিশ্বের রাজপুত্র বলা হয় দুইজনকে, কাকে কাকে বলা হয় বলে সবাই? প্রিন্স চার্লস ইংল্যান্ডের নাকি? দুইজন, দুইজনকে বলা হয় বিশ্বের রাজপুত্র। জানা আছে কারো? ওরকম স্যার এইভাবে জানা নেই স্যার, আপনি বলে দেন। ওকে, এখানে বিশ্বের রাজপুত্র দুইজনকে বলা হয়, একজন হচ্ছেন বিল গেটস, আর একজন হচ্ছেন স্টিভ জবস। তো ওরকম স্ট্রং পয়েন্ট না, এটা ওদের ভাষা, আর্টিকেলে ওরা এটাকে খুব বলে থাকে, আমেরিকার যারা ইউএস এরা জানে। এটার মেন কারণ তারা দুজনে কিন্তু বন্ধু, খুব ভালো বন্ধু ছিল। এবং বিল গেটস ছিল অনেক চালাক এবং ব্যবসায়িক মন মানসিকতার, আর স্টিভ জবস ছিল খুবই ভালো মনের মানুষ। বাংলাদেশের মতো এরকম 52টা দেশ নিয়ে একটা আমেরিকা, এই আমেরিকায় এখনো মৃত্যুর পরে সবচেয়ে বেশি ভালোবাসা সমাদিত করা হয় স্টিভ জবসকে। শুধু এটা না, এবং ওনার ব্র্যান্ড, ওনার আইফোন বা ওনার অ্যাপল কে মানুষ এতটাকে রেসপেক্ট করে যে এটা ধারে কাছে অন্য কোনো ব্র্যান্ড নাই। এটাকে এত বড় ভাবে মানুষ নেয় এবং স্টিভ জবসকে আইকন মনে করে। ইভেন এই বিল গেটস এই স্টিভ জবসেরই কোনো যারা সায়েন্সে আপনারা আছেন আর ভালো জানবেন, তারই কোনো ইনোভেশনকে চুরি করে বাজারজাতকরণ করা সে কিন্তু মামলা খায়, এবং সেই মামলায় বিল গেটস কিন্তু পরাজিত হয় সত্যতা প্রমাণ পাওয়ায়। এবং সেই মামলা হওয়ার পরে, পরাজিত হওয়ার পরে কিন্তু সে রিজাইন নেয়। রিজাইন হওয়ার পরে কিন্তু বিভিন্ন মানবীয় ট্রাস্ট, দান, এইসবে কিন্তু বিল গেটস এখন নিজেকে সুখী দিচ্ছেন এবং অনেক নামও করছেন। অনেক ভালো মানুষের মানে বড় বড় সাহায্য সহযোগিতা সে করে আসতেছে। বাট মানবীয় ভাবে স্টিভ জবসকে অনেক ভালোবাসে মানুষ। স্টিভ জবস যেহেতু পৃথিবী থেকে চলে গেছেন, স্টিভ জবসকে একসময় প্রশ্ন করা হয়েছিল যে স্যার, আপনি এত হাম্বল বা এত মানে এই যে আপনি যে ব্র্যান্ড আইফোন, যেখানে ব্ল্যাকবেরি প্রথম আপনার কম্পিটিশনের থেকে আপনি এত দ্রুত চলে আসা, যেখানে আপনি ব্র্যান্ড মানুষের মানে ব্যবহার করলে তারা নিজেরা প্রাউড ফিল করে, মানে এই ব্র্যান্ড হাতে নিলে কাস্টমার প্রাউড ফিল করে,
এই রহস্য কি, আপনি আমাকে একটু বলবেন। তখন স্টিভ জবস বলছিল যে আপনারা জানেন যে আমি কিন্তু অত্যন্ত দরিদ্র ঘর থেকে উঠে আসা একটি ছেলে, এবং আমাকে আমার বাবা মা দত্তক দেওয়ার জন্য ফ্যামিলি খুঁজতেছিল, পাচ্ছিল না। অনেক ফ্যামিলি বাদ রিজেক্ট হওয়ার পরে একটি ফ্যামিলি রাজি হলো আমাকে তারা নিবে, কিন্তু তারা আর্থিকভাবে সচ্ছল ছিল না, এবং আমার মা বাবাও চাচ্ছিল আমার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। একটা সময় ফ্যামিলি আমাকে রাজি হয়, বলছে আমরা কষ্ট হলো তাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবো। তা আমাকে নিয়ে যাওয়ার পরে তারা না সত্যি অনেক কষ্ট করে আমাকে বিশ্ববিদ্যালয়ে 2-3 বছর পড়ায়, কিন্তু আমি বুঝতে পারলাম যে তাদের যা সঞ্চয় তার থেকে পুরোটাই দিয়ে দিচ্ছে। তারা প্রচুর পরিশ্রম করছে। আমি একটা সময় লেখাপড়া ছেড়ে দেই। ইভেন আমি একটু ভালো খাওয়ার জন্য অনেক দূর হেঁটে শুক্রবার একটা গির্জায় যেতাম, প্যাগোডা, সেখানে আমি কিছু ভালো খেতাম, সেখানে ফ্রি খাওয়াইতো একদিন। তো আমি আমার এই আদর্শে বা আমার ছোট্ট লাইফে আমি একটা জিনিস ফলো করতাম। সেটা হচ্ছে একটা স্টেটে, আমেরিকার একটা স্টেটে থাকতো, ওই স্টেটে একটা পত্রিকা বের হতো। ওই পত্রিকার সাপ্তাহিক একটি পত্রিকা বের হতো, এটা পরিচালক মেবি আমার নাম মনে নেই, স্টুয়ার্ট নামে টাইপের। ওই পত্রিকায় সত্য কথা ছাপা হতো, খুব মোটিভেশনাল সত্য, মানুষকে ভাবানোর মতো কিছু প্রতিনিয়ত ছাপা হইতো সপ্তাহে একদিন। তো স্টিভ জবস বলল যে ওই পত্রিকাটা দীর্ঘদিন জনপ্রিয় হয়, কোনো এক লেখায় সরকারের বিপক্ষে চলে যায়। তখন সরকার তো ক্ষমতার উৎস, সে খুবই তার বিরুদ্ধে মামলা হয়, এবং একটা সময় তাকে ওই পেপার ব্যান করে দেওয়ার মতো সিদ্ধান্ত চলে আসে। তখন ওই লোক তো সরকারের সাথে পারবে না, তখন সে পরাজিত না, সে বলছে ঠিক আছে তাহলে আমি আর এটা পাবলিশ করব না, একটা নির্দিষ্ট টাইম, এরপরে আপনি পাবলিশ করতে পারবেন না। তা উনি তার পরবর্তীতে সময় ছিল একদিন, মনে লাস্ট দিন, ওই লাস্ট দিনে সে একটি কথাই তার পেপারের বড় করে লিখছিলেন। সেটা ছিল যে স্টে ফুলিশ আর স্টে হাংরি। উনি বলতে চাচ্ছিলেন যে স্টে ফুলিশ, একটু বোকা থাকো। একটু বোকা বলতে বোঝানো হয়েছে আমার অনেক টাকা পয়সা আছে, এগুলো দেখায়ও না। অনেক গাড়ি বাড়ি আছে, এগুলো দেখায়ও না। অনেক, একটা পকেটে আইফোন আর একটা পকেটে সিম্ফনি, ছোট্ট একটা চায়না ফোন। মানুষকে দেখানোর জন্য আইফোনই না, চায়না ফোনও বের করতে পারো, সব না। আর ক্ষুধার্ত থাকা মানে হচ্ছে ভাতের ক্ষুধা না, আমি যে ফ্রিল্যান্সার হব, ফ্রিল্যান্সার হওয়ার জন্য ক্ষুধা। আমি স্টিভ জবস সারা জীবন আমি এই আদর্শকে মেনে চলছি। এর মানে হচ্ছে আমরা যদি গভীর ভাবে লক্ষ্য করি, ছোট্ট দুটি কথা বা বিশাল ডিপ আপনার থিঙ্কিং কে, চিন্তা চেতনাকে অনেক শিথিল করে ফেলবে। স্টে ফুলিশ, স্টে হাংরি। তো এটা বলার মানে হচ্ছে আমাদের যে নিজস্ব বাউন্ডারি, আমরা যেন সেটার ভিতর থাকি। এটা হচ্ছে বাড়িয়ে কথা কিছু না বলি প্লিজ। সার্ভিসে আসলে এটা কিন্তু অনেক ধরনের কথা টানে, এটা বলছিলেন এক কথা, এখন এমন হলো কেন, এরকম যেন না হয় প্লিজ। লাস্টে আরেকটি পয়েন্ট হচ্ছে হ্যাভ আর ডিফিকাল্ট কনভারসেশন। এখানে নাম্বার 1 প্রথমেই সাব পয়েন্ট, কখনো যদি কনভারসেশন আপনার বা বাইরে বোথ অফ সাইড থেকে মিস্টেক হতে পারে, যদি কখনো মিস্টেক হয় প্লিজ সাথে সাথে স্বীকার যাবেন। কখনো ভুলকে কভার করার জন্য আবার আরেকটা করবেন না, এর দিকে যাবেন না। সাথে সাথে যদি ধরে ফেলে, পার্সোনাল জীবনেও কেউ যদি আপনি ভুল ধরে ফেলে, সাথে সাথে স্বীকার যাবেন। এবং সেও যদি ভুল করে, তাকে বুঝতে দিবেন না। সে যে ভুল করছে আপনি জানছেন, তারপরও তাকে লজ্জা দিবেন না, বুঝতে দিবেন না, ইজি করে ফেলবেন তাকে। এবং পরবর্তী অফারটা যেন আপনার কাছ থেকে আসে যে স্যার আমি কি তাহলে আপনাকে আবার পরে নক করবো। 1 2 নম্বরে যে কাস্টমারের সাথে কনভারসেশনের সময় কখনোই কখনোই
ইমোশনকে প্রশ্রয় দিবেন না। আমি জানি আপনিও জানেন যে আপনি 3 দিন থেকে ক্ষুধার্ত, ইউ নিড আ লট অফ মানি, প্রচুর টাকা দরকার, সামনে টাকা আছে, সামনে খাবার আছে, ক্ষুধা প্রচুর, বাট আপনি অ্যাটিটিউড থাকবে এরকম, বুঝতে দিবেন না যে আপনি ক্ষুধার্ত। ইমোশন যেন সে বুঝতে না পারে, তার কাছে বেশি ছোট হয়ে যাবেন না যে স্যার কাজটা, এটি আমার জীবনের প্রথম কাজ, কাজটি না দিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। না, ব্যালেন্স রাখা, ইমোশনকে কন্ট্রোল করা। এবং আরেকটা বিষয় হচ্ছে ফানে যাবেন না। ভাইরা কিন্তু অনেক ফান করতে চায় বা ফ্রি হতে চায়, আপনি এত ফ্রি হবেন না। আপনি প্রফেশনালিজম মেনটেন করবেন, কারণ এগুলো হচ্ছে দুর্বল পয়েন্ট, এগুলো জেনে ফেললে কিন্তু সে চালাক হয়ে যাবে, তাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এরপরে আর একটা বিষয় হচ্ছে, যখনই দামাদামি টাকা পয়সা হবে, সেখানে বি ফার্ম বাট নট রুড, নট আনফেয়ার যেন না হয়। বলবেন যে স্যার আমি $6 নিচে কাজ করি না, $10 বা $15 নিচে কাজ করি না, এই কথাগুলো যে আমরা বলবো, বাট সেটা যেন রুড না হয়, ফেয়ার যেন থাকে। এবং আরেকটা ব্যাপার এখানে না বললেই নয়, লাস্ট পয়েন্ট, ডিফিকাল্ট কনভারসেশনের সময় কখনোই কে কোন বায়ারকে রেস্ট টানবেন না, কে কি করলো কোনো দেশকে রেস্ট টানবেন না। আপনি সবসময় আপনার ফোকাস থাকবে যেই প্রবলেমটার কথা বলা হচ্ছে, প্রবলেমকে সলিউশনের উপরে ফোকাস থাকবে, ডিরেক্ট সমস্যার উপরে, অন্য কোনো জায়গায় না, ব্যক্তি বা কে কি করলো এইসব জায়গায় না। প্লিজ নেভার ফাইন্ড আউট দ্য পার্সন হু হি অর শি is created this problem. Never make a fun, never make argument with your customer. You have to focus the problem. I know that you have a great mentality to solve the problem. সবসময় চিন্তা নিজের আইডেন্টিটি থেকে যে ওই লোক আমার সাথে যাই মন চায় করুক, বাট আমি আমার সাইড থেকে আমি কিছু করব না। যদি আপনার ব্যবহারের ভিতরে, ডিপের ভিতরে আমার এই 4টি কথাকে যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনি জাস্ট চোখ বুজে চিন্তা করে দেখেন, অন্যদের থেকে আপনাকে একটু চিন্তা তাকে করতে হবে, যেটা বড় বড় মানবীয় যারা তারা এই কাজগুলো করে থাকে। তো আশা করি বুঝতে পারছেন আমার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট টিপস। আর যার ছোট্ট একটা ভিডিও আছে আমি শেয়ার করব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, কোনো প্রশ্ন নেই স্যার, খুব সুন্দর কথাগুলো শুনতে পারলাম এবং অনেক কিছু জানতে পারলাম স্যার। এখানে দেখেন এই যে স্লাইড গুলো ছিল, যদি কেউ পড়তে চান পড়তে পারেন, আমি এগুলো ছাড়া কথা বলছি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ওকে, নাইম ভাই, জি বলছি যে এই যে সফট স্কিল, এই যে আপনি যে স্লাইড শো গুলো দেখাচ্ছেন, এগুলো কি নেটে পাওয়া যায় নাকি আপনাদের নিজস্ব, এটা নিজস্ব এগুলো? না না, নিজস্ব না, আপনি নেটে পাবেন, আমরা বিভিন্ন থেকে সংগ্রহ করা। এবং এই প্রায় 3 ডিপার্টমেন্ট বলবো, আইসিটি মিনিস্ট্রির, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, সবাই একসাথে বসে করা, এবং আইসিটি মিনিস্ট্রি থেকে অনুমোদন প্রাপ্ত আর কি। ও আচ্ছা, তা এই স্লাইড শোটা এসে আপনার আমাদের স্কাইপে দিয়ে দিন ভাই। আমি আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ক্লাসে দিয়ে দিই, এটাও দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আপনি পান নাই আগের গুলো? আমার ওই মোবাইলে অ্যান্টিভাইরাসের জন্য ডাউনলোড হয়নি আর কি, দেখি সমস্যা নেই। ওই অভিজিৎ সাহেবের কাছে আছে অবশ্যই। ইলিয়াস কাঞ্চন ভাই আপনি পেয়ে যাবেন, আছে আমাদের কাছে। আচ্ছা, আমাদের কাছে একজনের কাছে থাকলে বাকি সবাই পেয়ে যাবে, সমস্যা নেই।
ওকে, এখানে আমাদের এই নেগোসিয়েশন পার্টের আগে যে কথাগুলো বললাম, আমি আরেকজন এখানে নাজমুল সাহেব অথবা আশিক সাহেব কেউ আসবেন? আমি সেটা একটা ভিডিও দিয়ে আপনারা শেয়ারে আসেন। স্ক্রিন শেয়ার করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি একটা ভিডিও দিচ্ছি। ভিডিও বলতে একটা লিঙ্ক, এটা ইউটিউব থেকে নেওয়া। যেহেতু আমরা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম, এটা ইউটিউবে দেখি আমরা। স্যার স্ক্রিন শেয়ারে পারমিশন দেওয়া নেই। হ্যাঁ, আমি দিচ্ছি। জি স্যার। এটা ওপেন করবো স্যার? জি জি। Top 10 client relationship management tips. If you want to know how to gain more business out of your existing client relationships, here's a list of top 10 tips for outstanding client relationship management. Here's a list of top 10 tips for outstanding client relationship management. 1. Build trust. Selling is like dating. You won't get very far on the first contact if you try to sell right off the bat. People are a lot more skeptical and informed. You need to build up trust between you and your potential clients. It includes showing them how you understand the challenges they face in their business and how your products/services help them answer those challenges. আশিক ভাই ফুল স্ক্রিন করেন নিশ্চয়ই, এখানে মতন ইউটিউবের এটা ফুল স্ক্রিন করেন। আচ্ছা ঠিক আছে। Use common sense when dealing with clients. We recently had a client whose account reps were oversharing information with clients that should be kept internally. The account reps were hurting their credibility by acting unprofessional. You've got to demonstrate to your clients that you are someone they can trust and someone who knows what they are talking about. That means you need to be knowledgeable and informed about the products/services you sell, your competitors' products/services, and show an in-depth knowledge of your client's industry. 3. Be the go-to person. You want to be one person that customers come to first whenever they have a problem or question about something happening in their industry. Learn as much as you can and stay informed about everything happening that may be important to your clients. Share this knowledge and information with them so that when the time comes for the client looking for a paid answer to their problems, you're the first one they call. Be on your customer's team. 4. Don't be afraid to stay in contact. Many relationship managers are afraid to contact clients on a regular basis for fear of annoying clients. It's a valid concern if every contact you make is a sales pitch.
Follow the other tips listed here and you can stay in regular contact with your clients without being a nuisance. 5. Know which clients to focus your time on. You only have a limited number of hours during your workday, so you have to maximize the use of your client contact. If you follow the 80-20th rule, you should be spending 80% of your time with the top 20% of your clients to bring in 80% of your sales. For the rest of the clients, you should have a system to direct them to self-service areas and an assistant to help them with inquiries. 6. Don't sell solutions, sell answers and results. This is a pet peeve of mine. I cringe every time I hear a salesperson or what I talk about their solutions. Don't be the salesperson. Instead, be the one that has an answer to your client's problems or the answer to what they want to achieve. The old story goes, no one buying a drill wants a drill solution. They want to make a hole. 7. Listen and observe your client's pains and challenges rather than pushing a product. I briefly touched on this in the other points, but this one deserves to be mentioned on its own. You need to understand the pains, challenges and goals your clients face so you can align the products/services you offer in a way that resolves their challenges or helps them meet their goals. 8. Don't compete on price. The worst nightmare for a salesperson is competing based on price. This is a no-win situation for you because there will always be someone willing to go the lowest. If a client is on a budget or is asking for a discount, try reducing the services offered or offer a product with fewer features. If you take away from the price, you should also take away from the offering. Other ways to not compete on price is to be able to answer the next 2 questions. 9. Be able to answer, why should your client buy from you? Most sales and relationship managers won't know how to answer this question, or at least not answer it a way that will blow your clients away. You should be able to demonstrate to your clients the benefits of your product or service. Basically, you need to tell them what your product/service will do for them rather than just what your product/services does. 10. Be able to answer, how are you different from all the other vendors? Just like tip number 9, this is a difficult question to answer and one that most salespeople don't answer effectively. Both questions are related. To answer this effectively, you also need to be knowledgeable about your competitors' offerings. Your marketing department should be able to help you list out all the ways in which your products/services are noticeably different from your competitors and why this difference is important to them. ওকে, ধন্যবাদ ধন্যবাদ আশিক সাহেব। আচ্ছা, আমাদের এই স্টেজে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা যারা কল সেন্টারে কাজ করে দেখবেন, বড় বড় কোম্পানিগুলোতে দেখবেন আপনারা বকা দিলেও কিন্তু, বা আমরা বকা দিলেও কিন্তু তারা দেখবেন যে ভালো ব্যবহার করে। এরকম কি পাইছেন কখনো কল সেন্টারে, যে আপনি গ্রামীণ ফোনকে কল করছেন, আপনি হ্যাঁ, এরকমই তো হয়। এটা কেন জানেন স্যার? সুস্থ মানুষকে আপনারা বকা দিয়ে দেখেন, আপনাকে ঠিক এসে আর একটা উল্টো কথা শুনাই দিবে। কিন্তু এখানে এটা ক্লায়েন্ট ম্যানেজমেন্টে সেটা পারা যায় না। অর্থাৎ ক্লায়েন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিলেই বা আমার ভিতরে যখন এই নলেজ ঢুকবে, আমি এটা পারবো না ওই জায়গায় বসে। আবার হ্যাঁ, আমি আবার কাস্টমার হয়ে যাই, আমি বায়ার হয়ে যাই, আমি পারবো, বাট ওই জায়গায় বসে ওই চেয়ারে বসে আমি পারবো না। তো এটি ছিল আমাদের ক্লায়েন্ট ম্যানেজমেন্টের পার্ট, ছোট্ট পার্ট। এখান থেকে যদি কোনো লার্নিং থাকে, এটা হবে আমাদের জন্য আসলে সময় যে এক্সপ্লেইন করছি তার একটি ফলাফল। এর পরবর্তী পার্ট হচ্ছে আমাদের নেগোসিয়েশন।
আলাপ আলোচনা। তো এই পার্টটি আলাপ আলোচনা যে পার্টটি আমরা ব্রেকের নামাজের ব্রেকের পরে আমরা করতে পারি। আমি আপনাদের স্ক্রিনশটটি, এখন আছে 14 জন, আমি ওই সময় নিয়েছিলাম মনে হয় 15 জন ছিলেন। আমি স্ক্রিনশটটা শেয়ার করে দিই, মানে প্রজেক্টে জমা দিই, এরপর আমরা একটা ব্রেক নিই, ব্রেকের পরে আমরা বাকি অংশ শেষ করবো স্যার, কি বলেন? ওকে স্যার। ওকে স্যার। ব্রেক একটু পরে আমি এটা জমা দিয়ে আমি ব্রেক দিচ্ছি। স্যার ব্রেক টাইম কত এটা কি বলা যাবে? আমি এটা লিখে দিব ভাইয়া, আগে আমি এটা জমা দিয়ে পরে আমি লিখে দিচ্ছি। ওই 4টা থেকে 4টার আগে থেকেই 4টা থেকে 4:15। ওকে স্যার। হ্যালো, 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 আমাদের আজকে যাওয়ার কথা, এটা যাবো না। হ্যাঁ ইলিয়াস কাঞ্চন ভাই। নাইম ভাই ও আছে কৃষ্ণর জন্মদিন। ভাইয়া তো নেই মনে হচ্ছে, কোথায় গেছে? না, ব্রেক আছে না 15, 4:15, তাহলে তখন আসেন। কালকে যাবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাজমুল হাসান ভাই কি আছেন? সবাই ভাই ব্রেকে আছে।
না ওই নাজমুল হাসান ভাই থাকলে ওই রেকর্ডিংটা স্টপ করে রাখতে